স্টুডিও ফ্রিকোয়েন্সি লাইভের নিবেদন হন্টেড হান্ড্রেড। হন্টেড হান্ড্রেডে আজ আপনারা শুনবেন সতীর্থদের লেখা গল্প কুপোক। গল্পের কাহিনী ও চরিত্র সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো রকম মিল একান্তই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। লেখকের জন্ম 1971 সালে কলকাতায়। সাহিত্য জীবনে তার প্রবেশ 2017-তে। আগন্তুক প্রকাশনী থেকে প্রকাশিত তার প্রথম বই লাশঘর ও অন্যান্য। 2022 সালে কলকাতা বইমেলায় এবারত প্রকাশনী থেকে প্রকাশিত হয় তার দ্বিতীয় বই তিতির দ্য চ্যাম্প গার্ল। এছাড়াও ফেসবুকের বিভিন্ন জনপ্রিয় গ্রুপে তার অজস্র ছোট গল্প প্রকাশিত আছে, যার মধ্যে উল্লেখযোগ্য ডোবা, 111 নম্বর ঘর, রেশমির ভয়, গেম, মিশা ইত্যাদি। আমাদের আজকের গল্পটিও ফেসবুকের একটি জনপ্রিয় গ্রুপ থেকে সংগ্রহ করা হয়েছে। আজ গল্প পাঠে রয়েছেন রূপম, বিনয়বাবুর চরিত্রে দেবাশিস, সুচির চরিত্রে অনন্যা, রনির ভূমিকায় রূপম এবং অন্যান্য চরিত্রে সুমিত। গল্পের সূত্রধার অনন্যা। প্রচ্ছদ অলঙ্করণে ক্রিয়েটিভ ক্লাসিক্স। শব্দগ্রহণ, আবহ এবং সম্পাদনায় রূপম। পরিকল্পনা এবং পরিচালনায় অনন্যা। শুরু হচ্ছে আজকের গল্প কুপোক। এই এই শুনছো? এই এই কি? আরে ওঠো না। হ্যাঁ উঠছি, দাঁড়াও। ওই দেখো আবার পাশ ফিরে শোয়। তুমি উঠবে? কি হলো? আরে খামোখা মাঝরাতে ডাকছো কেন? ওঠো ওঠো, এক্ষুনি ওঠো। ওটাকে তাড়াও আগে। কে? কাকে তাড়াবো? আরে ওই যে জানলার পাশে দেখো, ওই 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 শুকনো গাছটার ডালে বসে আছে। কে বসে আছে? আরে বাবা, ওই পেঁচাটা। তাড়াও না ওটাকে প্লিজ। হোয়াট? মাঝরাতে গাছে উঠে পেঁচা তাড়াবো? আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ঘুমাও। দূর বাবা, গাছে উঠবে কেন? জানলা দিয়ে হুশাস করে তাড়াও না। আরে কেন তাড়াবো? পৃথিবীটা ওদেরও। আর ওপাশ ফিরে শুয়ে ঘুমিয়ে পড়ো, ভাল লাগছে না তোর? আসবে না, আসবে না, ঘুম আসবে না। আগে ওটাকে তাড়াও তুমি। আরে ওটা কুপোক পেঁচা, অশুভ। বাড়ির কাছে বসা ভালো না। কাল রাতেও এসেছিল। প্লিজ রনি, ওটাকে তাড়াও না প্লিজ। রনি বিছানায় বসে এক মুহূর্ত তাকিয়ে রইল সূচির দিকে। মাঝরাতে এসব কি? সূচি সাইকোলজি পড়লে তাও না একটা কথা ছিল, কিন্তু এ নাকি মাইক্রোবায়োলজি স্টুডেন্ট। আর রনি বাপের জন্য কুপোক পেঁচার নাম তো কোনোদিন শোনেইনি। অনলি লক্ষ্মী অ্যান্ড ভুতু। সূচিকে ইনফোগুলো কে দেয়? নেট না কাজের লোক? সারা রাত 2টোর সময় ঘুম ভাঙিয়ে বলে কিনা পেঁচা তারাও। যে শুনবে সেই হাসবে। কুসংস্কারেরও তো একটা লিমিট আছে। সূচি লিমিটলেস, কিন্তু সূচির মুখের দিকে দেখে তর্ক করার সাহস পেল না রনি। চুপচাপ পেঁচা তাড়িয়ে ঘুমিয়ে পড়লেই তো ল্যাটা চোখে। জানলার কাছে উঠে গেল রনি। এটা তাদের ফ্ল্যাটের পিছন দিক, অনেকটা ওই পাঁচিলে ঘেরা খালি আগাছায় ভরা জমি। কোনো কারখানা টারখানা ছিল হয়তো, বেশ হাওয়াও আসে। ওই শুকনো গাছটা ওই জমিতেই। কিসের গাছ সেটা বোঝার উপায় নেই, তবে বেশ বড়, তাদের এই 3rd ফ্লোর অবধি উঁচু। কঙ্কালসার গাছটা ডালপালা নিয়ে প্রায় বহুদিন মাটি কামড়ে দাঁড়িয়ে আছে। তারই একটা শুকনো ডালে সত্যি সত্যি একটা ছাই রঙের পেঁচা বসে, হিসাব মতো প্রায় ওই 15 দূরে। এখান থেকে হুশাস করলে যাবে। আর পেঁচাদের পার্সোনালিটি তো একটু স্ট্রং হয়, সহজে পাত্তাও দেয় না। রাত প্রায় 2টো, আশেপাশে সব ঘুমোচ্ছে। বেশি শব্দ করলে হয়তো সোসাইটিতে তাদের নামেই কমপ্লেন আসবে আর তাদেরকে তাড়িয়ে দেবে। রনি খুব চাপা কিছু শব্দ করল, হাততালি দিল। পেঁচাটা বোধ হয় ঘুরেও দেখল, কিন্তু নড়ল না। কি জ্বালা! এ তো যাই না। রনি প্রায় হাল ছেড়ে পেঁচার মতন করুণ মুখ করে সূচির দিকে ঘুরে কিছু বলতে গিয়ে অবাক হয়ে গেল।
আরে বাহ, কখন গিয়ে বাথরুম থেকে জল নিয়ে এলো। এ ব্যাপারে সুচির এই ডেডিকেশন দেখে রনিরও জেদ চেপে গেল। হতচ্ছাড়া পেঁচাটাকে আজ তাড়িয়েই ছাড়বে। কাল রোববার, অফিস নেই, সময় করে গুছিয়ে সুচিকে বোঝাবে, আর জানতে হবে কে ওর মাথায় এইসব ঢোকালো। সকালে রান্নাঘরে সুচিকে গম্ভীর মুখে চা টোস্ট বানাতে দেখে রনি হালকা চালে কথাটা পারল। কি প্যাঁচার ভূতটা নেমেছে? দেখো, যেটা বোঝো না সেই নিয়ে ইয়ার্কি মেরো না। আরে তুমি কি প্যাঁচাটার ব্যাপারে সত্যি সিরিয়াস নাকি? কুপোক পেঁচা অশুভ, সিম্বলিক। সেবার মনে নেই আমার পিসির বাড়ির কাছে এসে বসে থাকতো? তারপরেই তো ওই বাড়িতে পরপর দুখানা মৃত্যু হলো। হতে পারে, কিন্তু সে তো... এ নিয়ে ডিবেট করে কোনো লাভ নেই রনি। পরপর 2 রাত পেঁচাটার আশা, আমাদের জানলার পাশে বসে থাকা, খুব বাজে ইঙ্গিত। ঠিক আছে, যা করার আমিই করব, তোমায় কিচ্ছু করতে হবে না। কি করবে? না বলছিলাম... কিচ্ছু বলতে হবে না, থাক। চা টোস্ট দিচ্ছি, যাও খেয়ে নিয়ে বাজারে যাও। বিকেলে সুমিরা আসবে, মনে আছে তো? 2 রকম মাছ আনবে আর মিষ্টি আনবে। ভুন্ডুল কিন্তু লাড্ডু খায়, আবার ভুলে যেও না। হাওয়া গরম, সুচি এখনো গুম হয়ে কথা বলছে। তর্ক করলেই বজ্রবিদ্যুৎ সহ অগ্নিবাণ হতেই পারে। রনি আর কথা তুলল না। একটু সময় দিলে কি ফ্রেশ হয়ে যাবে, নাকি এই চলল সারাদিন? রনি টুক করে ওয়াশরুমে ঢুকে গেল। অশুভ পেঁচার প্যানিক সুচির মন থেকে তাড়াতে না পারলে বিকেলে শালি, ভগ্নিপত আর ওদের বাচ্চা ভন্ডুল আসবে। কোথায় ফ্রেশ মুডে আড্ডা দেবে তা নয়, আর সুচি কি করবে? ওঝা ডাকবে না কালীঘাটে পুজো দেবে? যত সব। বেজার মুখে বাজারে গেল রনি। মাছ আর কিছুই রুটিন সবজি কিনে নিয়ে বাড়ি ফেরার পথে সুমনের সঙ্গে দেখা। বেটা ছেলের জন্য খাতা পেন্সিল কিনতে বেরিয়েছে। সুমনকে দেখেই পঞ্চদার দোকানে 1 খিলি চা খেতে ইচ্ছে হলো। সুমন কলেজে সর্বজনীন প্রবলেম সলভ করত, সাংঘাতিক উৎকুটুনি আইডিয়া দিত সব। যদি এই ব্যাপারেও কিছু... এই তোর বউয়ের ইমসোমেনিয়া আছে নাকি রে? ইমসো... আরে দূর শালা, ওটা ইনসমনিয়া। আরে না না, কাল রাতেই শুধু বললো তো পরশু রাতেও নাকি দেখেছে। কি গেরো মাইরি, সারাদিন অফিস করে মাঝরাতে উঠে পেঁচা তাড়াতে হবে। কাল জল ছুঁড়ে তাড়িয়েছি, নিজের ভাষায় কি যেন একটা কাঁচা খিস্তি দিয়ে উড়ে গেল। আজও যদি আসে, কাল থেকে অফিস। আমি রাতে ঘুমোতে চাই ভাই, আর সুচির এই প্যারা অফ মুড আমি ঝেলতে পারবো না। একবার বিগড়ে গেলে না, প্রায় সপ্তাহ 2 ধাক্কা। ওর মাথা থেকে এই পেঁচার ভূত এনিহাও তাড়াতেই হবে। একটা উপায় বাতা গুরু। উপায়? উপায় বন দপ্তরে একটা খবর দে, ওরা এসে ধরে টরে নিয়ে যাবে। আর তাতেও যদি কাজ না হয়, ওই তোর বউকে 2 পত্তর খাইয়ে দে, ও অঘরে ঘুমাবে, কোনো টেনশন নেই। এই আর কি মারিস না সুমন। শালা তুই কলেজে তো খুব বাতেলা মারতিস, স্টক ফুরিয়ে গেল নাকি? তোর থেকে একটা ইউনিক সলিউশন আশা করেছিলাম। দাঁড়া ভাবতে দে। আচ্ছা, তোর বউ কি এসব পুজো মন্ত্রফন্ত্র এসব মানে? জানি না, তবে ঠেকায় পড়লে আর না মানলে এটা নিয়ে এত সিরিয়াস হতো কি? তাহলে আচ্ছা, তোর ওই পরেশ কেমন আছে? কে পরেশ? আরে ওই কলেজের পরেশ রে। আরে ওই যে সেই যে মোগলাই বুফেতে চিলি চিকেন খুঁজে বেড়ানো পাবলিক। আরে আমাদের প্যাঁড়া রে। আরে ধুস শালা, পেঁড়া বল না, পরেশ বললে মনে পড়বে। কিন্তু সে তো কবেই হওয়া, আর আমার বিয়েতেও তো... হ্যাঁ, আমিও ওই মাস 2 আগে ওই ফ্রেন্ড জোনেই খুঁজে পেলাম ওকে। দাঁড়া নাম্বার আছে, দিচ্ছি। ওকে কন্ট্যাক্ট কর, ও একদম কাজ করে দেবে। কাজ মানে? ও কি ওঝা না তান্ত্রিক? দূর, প্যারা এখন থিয়েটার গ্রুপ খুলে স্টেজ দাপাচ্ছে রে, নেটে ভিডিও ছাড়ছে আজকাল। ও একটা পারফেক্ট মেকআপ টেকআপ নিয়ে একেবারে তান্ত্রিকের রোল করে দেবে। মানে একটা অশুভ দোষ কাটানো পুজো, 2 সংস্কৃত মন্ত্রোচ্চারণ, সঙ্গে ছোট একটা হোম, ব্যাস তোর হোম সুইট হোম। তারপর ওই প্যাঁচার আসা না আসা নো ম্যাটার। দাঁড়া, মানে প্যাঁড়া তান্ত্রিক সেজে এসে... একদম জাস্ট এ মেন্টাল থেরাপি, ওই অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিবায়োটিক যা বলিস আর কি। 30 সেকেন্ড হাঁ করে রইল রনি, তারপরে এই চোখ দুটো চকচক করে উঠল। বেড়ে বলেছিস তো শালা,
সাধে কি আর তোকে? তবে ধরা পড়ে গেলে প্যারাকে বাদ দে, সুচি আমাকে মেরে ট্যাঁড়া বানিয়ে দেবে। ওর রাগ তো তুই জানিস না ভাই, সেই সেবার সিকিম যাওয়ার সময়। থাক, বাদ দে। আরে ভাই, ধরা না পড়ার গ্যারান্টি আমার। প্যারা প্রাইস টাইজও পায় আজকাল, দেখবি ও ঠিক ফাটিয়ে দেবে। আর মালটাকে এক প্যাকেট সিগারেট আর মটন বিরিয়ানি অফার করবি, ব্যাস। নে আরেক রাউন্ড চা আর অমলেট বল, দুজনে হাফ হাফ। হাফ? শালা গোটাই খানা। আরে না ভাই, বেশি ডিম মানেই চাপের কেস, এমনিতেই হাই প্রেশার। নে তুই পরশের নাম্বারটা নিয়ে নে তো। চায়ের দোকান থেকে বেশ উত্তেজিত হয়ে বেরিয়ে গেল রনি। বাড়ি ফিরেই হাওয়া বুঝে পরেশকে কন্ট্যাক্ট করে নেবে। সুমন চলে যাওয়ার আগে আর একবার প্রবলেম সলভ গ্যারেন্টি দিয়ে গেল। কথা রইল, কাজ সম্পন্ন হলে নেক্সট উইকেন্ডে পরেশ আর সুমনকে বিরিয়ানি ট্রিট দেবে রনি। মিষ্টির দোকান থেকে 2 রকমের সন্দেশ আর ভুন্ডুলের জন্য লাড্ডু কিনে ফেরার পথে একটা ছুটে আসা বাইকের একদম মুখোমুখি পড়তে পড়তে বেঁচে গেল। দোষ তারই। বাইক ঠিক টাইমে ব্রেক না মারলে চারিদিকে হই হই চিৎকার উঠল। দেখে চলুন দাদা, লেগেছে নাকি? ইত্যাদি কথা ঠিকমতো শুনতেও পেল না। ওই পরেশ, পেঁচা, সূচি এই সব নিয়ে অন্যমনস্ক অবস্থায় হাঁটতে গিয়ে এক্ষুনি কি মারাত্মক দুর্ঘটনা হতে পারত। শির দ্বারা বেয়ে যেন এক টুকরো বরফ নেমে গেল রনির। ভিড় থেকে কে যেন বলল, একটা বড় ভাড়া কাটলো দাদা, পারলে কোথাও একটু পুজো দেবেন। কথাটা শুনে কেন জানি একটু অস্বস্তি হলো তার। কেন হলো সেটা বুঝতে পারল না। ফুটপাত ধরে সাবধানে হাঁটা দিল। কমপ্লেক্সের কাছাকাছি আসতেই 4 তলার বারান্দায় নজর গেল। সূচি? হ্যাঁ, তাছাড়া আর কে হবে? বারান্দায় মোবাইল নিয়ে হাত নেড়ে বেশ উঁচু গলায় কারোর সাথে কথা বলছে। এত দূর থেকে কথা বোঝা সম্ভব নয়, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তেড়ে ঝগড়া করছে কারোর সাথে। যাক গেল, আবার কি হলো? সূচি একটু জেন্টেল আর ইন্ট্রোভার্ট স্বভাবের মেয়ে। যতই রাগ করুক, জিনিসপত্র ছুঁড়ে ফেলা বা ভাঙা তার স্বভাবে নেই। এভাবে ঠিক পাড়া জানিয়ে ঝগড়া করাটাই একেবারেই নয়। সাংঘাতিক কিছু না হলে তো। হাত নেড়ে কথা বলতে বলতে ঘরে ঢুকে গেল সূচি। উফ, কি গেরো! রবিবার ছুটির দিন কোথায় হই হই মুডে কাটাবে তা নয়, একটার পর একটা ঝামেলা। ধুস! আর ওই বাইকের ধাক্কার কথাটা তো বলাই যাবে না। শালা যত দোষ ওই পেচক ঘোষ। ও বেটা সত্যি অপয়া। ঘরে ঢুকতে গিয়ে রনি আবার হোঁচট খেল। ফ্ল্যাটের দরজাটা ভেজানো। সূচি কি কোনো কারণে এতটাই আপসেট যে ঘরের দরজাটাও, ভেতর থেকে কোনো চেঁচামেচিরও শব্দ নেই। ফ্ল্যাটে ঢুকে দরজাটা বন্ধ করলো রনি। কোনো কারণে সূচির মুড মারাত্মক বিগড়ে রয়েছে। একটু সাবধানে রান্নাঘরের সামনে গিয়ে দাঁড়ালো। সূচি এখানে নেই। বাজারগুলো আর মিষ্টি স্ল্যাবের উপর রেখে বেডরুমের দিকে গেল রনি। বেডের ওপর উপুর হয়ে সূচি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। রনির কাছে সত্যি অবাক করার দৃশ্য। এভাবে কাঁদছে কেন? এই বেগুনি রঙের ফুল ছাপা নাইটিটা কি নতুন কিনেছে? সে যাকে, নিশ্চয়ই একটা সাংঘাতিক কিছু ঘটেছে। ধীরে ধীরে এগিয়ে গেল রনি। সূচি? এই সূচি, কি হয়েছে? কার ফোন ছিল? এই সূচি! সূচি উঠল না, কেঁদেই চলেছে। পিঠটা যেন কেমন কেঁপে কেঁপে উঠছে। রনি পিঠের ওপর হাত দিতে যেতেই পেছন দিকে একটা শব্দ হলো, বাথরুমের দরজা খোলার শব্দ। রনি চমকে উঠে প্রায় পড়তে পড়তে সামলে নিল। সাদা স্ট্রাইপ পাজামা, পিঙ্ক টি শার্ট, মাথায় তোয়ালে জড়িয়ে বাথরুম থেকে বেরোলো সূচি। রনি বিদ্যুৎ বেগে বিছানার দিকে ঘুরে দেখল কেউ নেই। ইস, বাথরুমটার কি অবস্থা করে রাখো! কি হলো? হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো? শোনো, প্যাঁচাটা নিয়ে খুব তো খিল্লি করছিলে। ভুন্ডুলের ধুম জ্বর, ওরা আসছে না বিকেলে। এরপর আর কি কি ব্যাড নিউজ আসে দেখো। আর কি, চুপ করে দাঁড়িয়েই থাকো, আমি চা বানাই। এই করতেই তো আছি। আরও কিসব যেন বলে যাচ্ছে সূচি,
কিচ্ছু মাথায় ঢুকছে না রনির। মাথাটা পুরো গুলিয়ে গেছে। কাকে দেখল সে? ঝকঝকে সকাল, শহরে আধুনিক কমপ্লেক্স, এটা 2022 সাল, আর চোখের সামনেই জলজ্যান্ত। আবার ঘুরে দেখল, বেডরুম আর বারান্দায় উঁকি দিল, না কেউ নেই। এসব কি? এটাকেই কি হ্যালুসিনেশন বলে? সেটা কি এতটাই স্পষ্ট হয়? সিগারেটটা বের করে ঠোঁটে লাগাতে গিয়েই বুঝল তার হাত কাঁপছে। নিজেকে একটা ঝটকা দিল রনি। না, এ হতে পারে না, এর একটা নিশ্চয়ই বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। প্যারালাল ওয়ার্ল্ড, ডাইমেনশন। সূচি বলল ভুন্ডুল নাকি জ্বরে পড়েছে। পড়তেই পারে, ওরা তো সেই বারুইপুরের দিকে থাকে, অন্তত 8-10 কিলোমিটার দূরে। তার সঙ্গে এ বাড়িতে কুপোক পেঁচা বসার তো কোনো লিঙ্ক নেই। না, থাকতেই পারে না। ঠক করে একটা আওয়াজ হতেই মুখ তুলে তাকালো রনি। সূচি চায়ের কাপটা বুক কেসের মাথায় রাখলো। ওই কি হয়েছে বলো তো তোমার? মাঝখানে একবার ফিরে এলে, উত্তর না দিয়ে আবার চলেও গেলে, এখন এসে বসে বসে ধ্যান করছো। এত অ্যাটিটিউড কাকে দেখাচ্ছ? উফ, কি বিরক্তিকর, বাপ রে। নাও, বসে বসে চা গেল, আর ওই সিগারেট তো আছেই। আমি পাশের বিল্ডিং থেকে একটু আসছি, যত দায় সব আমারই। সূচি দরাম করে দরজাটা টেনে বন্ধ করে বেরিয়ে গেল। রনি ভ্যাবলার মতন চেয়ে রইল। কি বলে গেল সূচি? কে ফিরে এসেছিল? সে তো বাজার সেরে চায়ের দোকান, তারপর মিষ্টি নিয়ে ফিরে এলো। তাহলে ফ্ল্যাটের দরজাটা কি এক হ্যালুসিনেশন কি দুজনের হয়, আর একই সময়? চায়ে চুমুক দিতেই মাথাটা বোধহয় একটু হালকা হলো। জীবনে এত বড় ধাঁধায় কখনো পড়েনি রনি। কাকে বলবে? যার সঙ্গে আলোচনা করবে সেই তো হাসবে, পরদিন থেকে এড়িয়ে চলবে। এ ধাঁধা তাকেই সলভ করতে হবে। হঠাৎ মনে হলো সূচি কোথায় গেল? পুরো ব্যাপারটা একটা প্র্যাকটিক্যাল জোক নয় তো, নাকি সত্যিই কিছু? আর মনে বেডরুমের জানলার কাছে গিয়ে শুকনো মরা গাছটার দিকে দেখল রনি। গাছটায় একটা কাকও বসে নেই। আপনার মনে হয় আমি এসবে বিশ্বাস করব? না, করবেন না। কারণ আপনার মতো অনেকেই বিলিভ নট টু বিলিভিং দ্য থিংস বিয়ন্ড টেক্সট, কিন্তু তাতে তো সেই ঘটনার অস্তিত্ব নেই সেটা প্রমাণ হয় না। সেগুলো আমাদের বোঝার ক্ষমতা মাত্র। উফ, কি মুশকিল। আপনি বলছেন একটা পেঁচা এসে বসলো, তারপর আমার শালির ছেলেটার জ্বর হলো, আমার একটা অ্যাক্সিডেন্ট হতে হতে, আর এই হ্যালুসিনেশনগুলো। ওই বাচ্চাটার জ্বরটা হয়তো অন্য কারণ, অথবা হতেও পারে কেউ বা কোনো শক্তি চায় না আপনাদের বাড়ি এখন কেউ আসুক। হোয়াট ননসেন্স! কে চায় না? দেখুন, আমরা যেমন নেট দুনিয়ার 5% জানি, বাকিটা ডার্ক ওয়েব। সেখানে পৌঁছানো কঠিন কিন্তু অসম্ভব নয়। কিন্তু এই ডার্ক ওয়েবের অস্তিত্ব কি আমরা অস্বীকার করতে পারি? সেরকম স্পিরিচুয়াল বা সুপারন্যাচারাল ওয়ার্ল্ডটা অনেকের কাছে বিয়ন্ড দ্য রিচ বলতে পারেন। আমরা এখনো পর্যন্ত শুধু কিছুটা উকি মেরে তার অস্তিত্বটাই খুঁজে পেয়েছি মাত্র। অজানা সেই ওয়ার্ল্ড কিন্তু আমাদের আশেপাশেই আছে, অনেকটা ঠিক গাছের সার্সির মতো। সেই জগতের নিয়ম কানুন, গঠন, জীবনচক্র পুরো ভিন্ন, যেমন তাদের কাছে আমাদেরটা ভিন্ন। ওহ, ইট ইজ টু মাচ। আমার সব গুলিয়ে যাচ্ছে। প্লিজ মেক ইট ক্লিয়ার। দেখুন, আমি স্পিরিচুয়াল সুপারন্যাচারাল থিওরি নিয়ে আলোচনা করতে আসিনি এখানে। আমি এই ঝঞ্ঝাট থেকে জাস্ট মুক্তি চাই। অনেক ঘটনা ঘটে চলেছে যেগুলোর কোনো মানে নেই। কেন ঘটছে সেসব জেনে লাভও নেই আমার। এসব বন্ধ করতে গেলে কি করতে হবে সেটাই বলুন। আমি চেষ্টা করব, আর কেনটা জানা কিন্তু খুব জরুরি। তার আগে যদি একটু শান্ত হয়ে আমার কয়েকটি প্রশ্নের উত্তর দেন। ঠিক আছে, বলুন। আচ্ছা, আপনারা কতদিন এই ফ্ল্যাটে উঠেছেন? এই বছর 7 আগে কোনো দিন এরকম। আপনার আর আপনার স্ত্রীর বাড়ি কোথায়? আমার পৈতৃক বাড়ি বোলপুর। সূচি, স্ত্রী সুচিস্মিতা বড়নগরের মেয়ে। এই ফ্ল্যাটটা পেলেন কিভাবে? আরে এসব জেনে কি হবে,
এখন কি করব সেটা জানা দরকার কিভাবে পেলেন। সে অনেক ব্যাপার। আমি কাজের সূত্রে কলকাতায় বালিগঞ্জ প্লেসে ঘর ভাড়া নিয়ে থাকতাম। অফিসটা শিফট হলো, কনভেনিয়েন্ট প্লেস হিসেবে অফিস থেকে এই মুকুন্দপুরে রিতম এনক্লেভে ফ্ল্যাট দিল, ব্যাস এইটুকুই। আর আপনার অফিস ফ্ল্যাটটা কার কাছ থেকে কিনেছিল? দাঁড়ান, সম্ভবত মনতোষ না মনোজিৎ দত্ত বলে কারুর কাছ থেকে। কেন বলুন তো? জেনে রাখা ভালো। তা রনেনবাবু, এখানে তো বসে সবটা বলা যাবে না। সম্ভবত কোনো অপশক্তি হয়তো আপনাদের ফ্ল্যাটে ঢুকেছে, বা হয়তো ছিল, এখন আত্মপ্রকাশ করেছে। ওই প্যাঁচার আগমন বলতে পারেন জাস্ট একটা ওয়ার্নিং বেল। প্যাঁচা বা কুকুর বা অন্য কোনো পশু অনেক কিছু দেখতে পায়, তুষার ঝড় বা বালির ঝড়ে ঝাপসা দৃশ্যের মতো। হয়তো সেই কারণেই। রনি কয়েক মুহূর্ত চেয়ে রইল চৌধুরীবাবুর দিকে। অপশক্তি? লোকটার দৃষ্টিতে তো কোনো পাগলামির প্রকাশ নেই, তবে তার নিজের অভিজ্ঞতাগুলোরও তো কোনো ব্যাখ্যা নেই। পচা দুর্গন্ধ পেয়ে ইঁদুর মরেছে ভেবে কমপ্লেক্সের দারোয়ান মাধবকে নিয়ে ফ্ল্যাটে আসার পরে মাধব এই বিনয় চৌধুরীর হদিস দেয় লোকটা নাকি তন্ত্র নিয়ে অধ্যাপনা করে। সুচির মুখ চেয়ে আর অন্য কোনো উপায় না পেয়ে রনি এখানেই এসেছে। আপনি কোন অপশক্তির কথা বলছেন বলুন তো? আর এতদিন পর হঠাৎ এসব মানে কেন? কারণ কি? সেটা তো আপনাদের বাড়িতে না গেলে বোঝা যাবে না। তবে যদি সত্যি কিছু অপশক্তির খেলা শুরু হয় এবং সেটা আপনাদের অতিথিদের আশা বন্ধ করতে চায়, তাহলে বড় কোনো বিপদ ঘটার সমূহ সম্ভাবনা আছে। আচ্ছা, আপনার স্ত্রী এখন কোথায়? পাশের ফ্ল্যাটে আছে, এই ফ্ল্যাটে ঢুকতে চাইছে না। কেন বলুন তো? মানে একটা দেওয়াল আছড়ানোর শব্দ, সেটা আমিও পেয়েছি। আর কি বিশ্রী একটা পচা দুর্গন্ধ। ভাবলাম ইঁদুর টিঁদুর, কিন্তু কিছু খুঁজে পেলাম না। আর 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 সবসময় মনে হচ্ছে ঘরে কেউ যেন একটা আছে। আমার স্ত্রী বোধহয় রান্নাঘরে কাউকে দেখেছে, অস্পষ্ট। তারপরেই ও পাশের ফ্ল্যাটে চলে যায়। সর্বনাশ! রিতম এনক্লেভ কমপ্লেক্সের লোহার গেটের সামনে গাড়িটা থামাতে বললেন বিনয় চৌধুরী। রনি ক্যাবটা ভেতরেই নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু বিনয়বাবু নেমে গেটের সামনেই দাঁড়ালেন। আপনাদের ফ্ল্যাটটা কি এখান থেকে দেখা যায় রনেনবাবু? হ্যাঁ, ওই ডান দিকে সি ব্লকে। থার্ড ফ্লোর কি? ওই সবুজ তোয়ালে ঝোলা বারান্দাটা? হ্যাঁ, মানে আপনি কি করে? তোয়ালের পাশে কেউ দাঁড়িয়ে, না, সম্ভবত দুজন। কই, আমি তো। আপনার সব সময় দেখতে পাওয়ার কথা নয়। চলুন একবার আপনার ফ্ল্যাটে যাব। আসুন, এইদিকে সিঁড়ি। সেই মরা গাছটা কি অন্যদিকে? ও, ওটা কমপ্লেক্সের পেছনে। ওই জমিটা আমার বেডরুম থেকে দেখা যায়। সিঁড়ির মুখের সামনে এসে রনির মনে হলো এ ভদ্রলোক ব্যাপারটা একটু বেশি ওভার ড্রামাটিক করে দিচ্ছে না? সে নিজেই প্রচণ্ড কনফিউজড, তার উপর এত জটিলতা, এত বেশি রহস্য তার যেন সহ্য হচ্ছে না। তবে বিনয় চৌধুরী এতটাই বিনয়ের সঙ্গে কথা বলেন যে নাকি চার্জ করার প্রশ্নই ওঠে না। সিঁড়িতে উঠতে উঠতে প্রশ্নটা করেই ফেলল রনি। চৌধুরীবাবু, আপনি অহেতুক রহস্য করছেন। আমার না আরও সব গুলিয়ে যাচ্ছে। বারান্দায় কাদের দেখলেন? না, ঠিক দেখা নয়, অনুভূতি বলতে পারেন। প্লিজ আমায় একটু স্বাভাবিক কিছু বলুন। এটাও খুব স্বাভাবিক ব্যাপার। শক্তি 7 প্রকার, তার মধ্যে আমাদের ইচ্ছে শক্তি আর চিন্তা শক্তিও পড়ে। অপশক্তি হলো কোনো শক্তির বিরূপ প্রভাব মাত্র, তারও নানান প্রকারভেদ আছে। শক্তি তাহলে আকার ধারণ করছে কিভাবে, আর দেখা দিচ্ছেই বা কিভাবে? সেটা একটা রিয়েল ইলিউশন, কিন্তু অলৌকিক নয়। আত্মা তার ইচ্ছে শক্তি দিয়েই রূপ ধারণ করে। যে দেখে তার ইচ্ছে শক্তির সঙ্গে সেটা ম্যাচ করে গেলেই সেটা দৃশ্যমান হয়ে ওঠে। ম্যাচ করে গেলে?
হ্যাঁ, ধরুন আপনার আত্মীয় বা বন্ধুর আত্মাকে আপনি তার প্রকৃত রূপের প্রতিচ্ছায়াতেই দেখবেন, কারণ আগে থেকেই তার রূপ আপনার মস্তিষ্কে বিদ্যমান। আপনার ইচ্ছে শক্তি তার ইচ্ছে শক্তিকে সহজেই গ্রহণ করে। প্রধানত সেই রূপ অতটা ভয়ঙ্কর হয় না, কিন্তু যদি অপরিচিত কেউ হয় তাহলে তো আপনার মস্তিষ্ক সেই রূপকে ম্যাচ করাতে পারে না। তখন আত্মার রূপ অসম্পূর্ণভাবেই আপনার সামনে আসে, অনেকটা ঠিক পিক্সেল ভাঙা ছবির মতো। সেই ভাঙা রূপই আপনার কাছে বিকৃতভাবে দৃশ্যমান হয়, আর সেই বিকৃত রূপ স্বভাবতই ভয়ঙ্কর লাগে। তা থেকেই আতঙ্কের উৎপত্তি। সম্পূর্ণভাবে ব্যাপারটাই অত্যন্ত স্বাভাবিক, কিংবা বলতে পারেন এটা আপেক্ষিকভাবে ভার্চুয়াল হলেও সম্পূর্ণ স্বাভাবিক। কিন্তু কিন্তু এক্ষেত্রে তো মেয়েটির রূপ সেটা ভার্চুয়াল হতেই পারে না। অবশ্য আমি মুখটা দেখিনি, কিন্তু এটাও কি সম্ভব? আপনার আমার কাছে বায়ু বিদ্যুৎ যদি অসম্ভব না মনে হয়, তো এটাও সম্ভব। অনেক স্তর আছে, আমরা তার কিছুমাত্র জানি। দাঁড়ান, এটা তো সেকেন্ড ফ্লোর। এটা কি আপনার ফ্ল্যাটের ঠিক নিচের ফ্ল্যাট? হ্যাঁ, ওনারা দেশের বাইরেই থাকেন। এই ফ্ল্যাটটা বহুদিন তালা বন্ধ। কেন বলুন তো? বিনয় চৌধুরী মুখ তুলে সিলিংয়ের দিকে তাকালেন, তাকিয়েই রইলেন। রনির একটু অস্বস্তি হচ্ছে। অপরদিকে C-742-এ ভক্ত অ্যান্ড ফ্যামিলি থাকে। যে কোনো মুহূর্তে ওরা দরজা খুললেই সর্বনাশ। বিনয়বাবুকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখলে, কিন্তু যেখানে বাঘের ভয় সেখানে ঠিক সন্ধে না হলেও বিকেল হলো। সিঁড়িতে কারোর উঠে আসার শব্দ, 5 তলার মোহন ঝা। রনি বিনয়বাবুকে ডাকতে যাওয়ার আগেই মোহন ওদের দেখে ফেলেছে। বিনয় অস্বস্তিকরভাবে সিলিংয়ের দিকে মনোযোগ দিয়ে এখনও কি যেন দেখছে। রনি মোহনের দিকে তাকিয়ে কিছু একটা বাহানা দেওয়ার আগেই মোহন বিনয়কে সম্পূর্ণ অগ্রাহ্য করে বলল, আরে রনি ভাই, আপনি এখানে? আপনার ফ্ল্যাটের দরজা ইয়া বড় তালা, তা এখানে দাঁড়িয়ে কিছু গোলমাল হুয়া নাকি? হ্যাঁ, মানে আমার সিলিং না ফ্লোরে একটা ক্র্যাক পড়েছে, সেটাই। ইনি আমার বন্ধু বিনয় চৌধুরী, সিভিল ইঞ্জিনিয়ার। ও নমস্তে নমস্তে। বিনয় চৌধুরী এবার সিলিং থেকে চোখটা নামিয়ে ঘুরে মোহনকে প্রতি নমস্কার জানিয়ে ভুরুটা কুঁচকে কি যেন ভাবতে লাগলো। রনিও বোকা বোকা হাসল। খবরটা চাওর হলে আর রক্ষে নেই। মোহনটা গেলে বাঁচে। তো তেমন যদি কিছু হয় ম্যানেজমেন্টকে জানান রনি ভাই, মেনটেনেন্স তো ওরাই দেখে। আরে না না, এ সামান্য ব্যাপার। তেমন হলে তো জানাতেই হবে। আপনি প্লিজ ব্যস্ত হবেন না। আচ্ছা, জো আপনার মার্জি। চলি এখন, একটু মার্কেটে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, ভালো থাকবেন, বাই। মোহন চলে যেতে বিনয়বাবুর দিকে ঘুরল রনি। ভদ্রলোক এখানে দাঁড়িয়ে কি সব ড্রামা করছেন, কি গেরো। বিনয়বাবু, এখানে আপনার সমস্যার কারণটা খুঁজছি। কারণ? এই ফ্ল্যাটে? না, এখানে কোনো সমস্যা নেই, তবে ওপরের ফ্লোর থেকে মারাত্মক একটা নেগেটিভ এনার্জি, আর সেটা এখান থেকেও বোঝা যাচ্ছে। না, চলুন তো, আপনার ফ্লোরে চলুন। সিঁড়িতে উঠতে উঠতে বিনয় বলল, আপনার স্ত্রী পাশের একটা কোনো ফ্ল্যাটে আছে বললেন, তাই না? হ্যাঁ, মানে সিঁড়ির ওপাশে। ওখানে এক বয়স্ক মহিলা থাকেন একাই। আর উল্টো দিকের ফ্ল্যাটে? ওনারা নর্থ বেঙ্গল গেছেন। আর সেই জন্যই আপনার ফ্ল্যাটের কার্পেট এরিয়ার অনেকটা অংশ ফ্রি রয়ে গেছে। 3rd ফ্লোরে উঠতেই রনির মনে হলো বিনয়বাবু যেন খুব সূক্ষ্ম একটা বিদ্যুতের শখে কেঁপে উঠল। ভদ্রলোক নিজেকে সামলে চোখ বন্ধ করে বড় একটা নিঃশ্বাস নিল। বিড়বিড় করে কী সব যেন বলে চললেন। ঘিরে রেখেছে, মায়াজালের বন্ধনে ঘিরে রেখেছে। চাইছে না, আমায় চাইছে না, কিন্তু কতক্ষণ? আপনি ঠিক আছেন? আছে, সত্যিই আছে। মস্তিষ্ক মানতে চাইছে না, কিন্তু শরীর আর মন স্পষ্টভাবে বলছে যে রনেনবাবু, আপনার স্ত্রীকে একবার ডেকে আনুন তো।
এক্ষুনি। চমকে উঠল সে। ছেলেটা কাকে যেন নিয়ে এসেছে। লোকটা সুবিধের নয়। লোকটা কি করবে নিজেও জানে না। তবে তবে কিছু তো একটা ক্ষতি নিশ্চয়ই করবে। একটা সূক্ষ্ম পজিটিভ তরঙ্গ ঘরের বাতাসে ধাক্কা মারছে। জালগুলো যেন সব ছিঁড়ে যাবে। এক্ষুনি কিছু একটা করা দরকার। এক দৌড়ে বেডরুমের দিকে গেল সে। আয়নার দিকে অসহায়ের মতন তাকালো। এই প্রতিচ্ছায়া এখন তার একমাত্র বিশ্বস্ত সঙ্গী। সংকটের মুহূর্তে তো এই তাকে উদ্ধার করতে পারে। এর কাছেই তো টিকে আছে তার ইচ্ছে, তার মায়ার শক্তিগুলো। লোকটা যে ঘরের বাইরেই দাঁড়িয়ে। পজিটিভ তরঙ্গগুলো ক্রমশ তীব্র হয়ে উঠছে। মায়াজাল ছিঁড়ে গেলে ভেবেই এক অজানা আতঙ্কে কেঁপে উঠল সে। তাকে কি আবার সেই অন্তহীন অনন্ত যাত্রার ঘূর্ণিপথে ঘুরে বেড়াতে হবে? সে যে ভীষণ ক্লান্ত। বহুদিন পর একটা নিরাপদ আশ্রয় পেয়ে ভীষণ খুশি হয়েছিল সে। এই আশ্রয় তো সবাই খোঁজে। কেউ কেউ পায় আর কেউ সেই ফাঁকটা খুঁজেই পায় না। ম্যাজিকের মতন সরু ফাঁকগুলো খুঁজে পেয়ে আর এ ঘরে তাজা মানবের রক্তের উষ্ণতা। আহা, সে কতদিন মানব রক্তের উষ্ণতা অনুভব করেনি। তা নয় নয় করে বছর 30 তো হবেই। পরিবার, বন্ধু বান্ধব, সমাজ সবকিছুই যেন আজ কিছুটা বিস্মৃত। কি একটা নাম ছিল তার, কি একটা কাজও করত সে। এসব তো মনেই নেই। শুধু একটা নাম মনের মধ্যে মাঝে মাঝে দপ দপ করে জ্বলে ওঠে আর নিভে যায়। সোমনাথ। এই সোমনাথ ঠিক কে মনে পড়ে না তার। অবশ্য এর স্বেচ্ছা নির্বাসন সে নিজে নিতে চায়নি। সেই বাড়িতে তাকে ধরে নিয়ে গেছিল ওরা কারা সে জানে না। জানলেও ভুলে গেছে। সেই অত্যাচারও ভুলে গেছে। তেমন কোনো ক্ষোভ, আক্ষেপ, রাগ, প্রতিহিংসা কি ইচ্ছা কিছুই অনুভব করে না আর। তবুও কেন সে মুক্তি পায়নি? কিসের বাধা, কিসের মায়া? এখনো কি তার কোনো কাজ অসম্পূর্ণ থেকে গেছে? সেটা কি? আর কতদিন এই অনন্ত কক্ষপথে ঘুরে বেড়াবে সে? সেই সোমনাথই কি তার এই অবস্থার জন্য দায়ী? নাকি তার প্রকৃত মুক্তির অন্তরায়? নাকি তার এই অবস্থার জন্য দায়ী ওই কুপোক? মুক্তির জন্য এই অনন্ত অপেক্ষা, এই অসীম নিঃসঙ্গতা, এই ঘূর্ণন সত্যি একঘেয়ে, বিরক্তিকর আর ক্লান্তিকর। এই নিশ্চিত আশ্রয়টা যে তার দরকার ছিল, খুব দরকার ছিল। এই ঘর ছেড়ে যাবে না সে, কিছুতেই না। কিন্তু দরজার বাইরের ওই লোকটা যদি তাকে, এও কি সেই কুপোকের শয়তানি? আতঙ্কে কাতর দৃষ্টিতে প্রতিচ্ছায়ার দিকে চাইল সে। আয়নায় তার প্রতিচ্ছায়া কি সামান্য হাসল। সে হাসিতে যেন একটু অভয় আছে। প্রতিচ্ছায়া আয়নার কাঁচের দেওয়াল ভেদ করে তার সামনে এসে দাঁড়ালো। এক মুহূর্তের জন্য তাকে আশ্বস্ত করে ক্ষিপ্র গতিতে বেডরুম থেকে লিভিং রুমের দিকে চলে গেল। বাইরে থেকে কেউ যেন দরজার তালা খুলতে আসছে। যেভাবেই হোক প্রতিরোধ করতেই হবে। ইচ্ছার সমস্ত শক্তি একত্রিত করে নিজেকে ভেঙে টুকরো টুকরো করতে লাগলো প্রতিচ্ছায়া। টুকরোগুলো ছিটকে হাওয়ায় ভেসে গেল। তারপর ভেসে ভেসেই পরস্পরের কাছাকাছি চলে এলো। বিভিন্ন সব প্যাটার্নের অ্যাবসার্ড রূপ ধারণ করতে লাগলো। কখনো বীভৎস কালো ধোঁয়ার মতন, পিচ্ছিল সাপের মতন, কিংবা রোমহর্ষ মাকড়সার মতন অসহ্য সব রূপ, যে রূপ জীবন্ত মানুষের দৃষ্টি সহ্য করতে পারে না, ভয় পায়। এই ভয়টাই তো একমাত্র অস্ত্র। ভয় মানব মস্তিষ্কের স্নায়ুগুলোকে নিষ্ক্রিয়, অবশ করে দেয়। তারা খুব সহজেই বশে চলে আসে। বেডরুমের দরজার আড়ালে দাঁড়ানো ভয়ে কুঁকড়ে থাকা প্রতিরূপ অপেক্ষা করতে লাগলো ভয়ঙ্কর কোনো এক অজানা সংঘর্ষের জন্য, যার হার কি জিতের ওপর নির্ভর করছে তার এই অস্তিত্ব।
অস্তিত্বের ওপরেই নির্ভর করছে তার কোনো অসমাপ্ত কাজ, যাতে হয়তোবা তার মুক্তি। বিনয় চৌধুরী ঘুরে রনি আর সুচির দিকে তাকালেন। দুজনেই একরাশ আতঙ্ক আর কৌতূহল নিয়ে সিঁড়ির মুখে দাঁড়িয়ে। দুজনকে দেখেই বেশ মায়া হলো তার। এদের বুঝিয়ে লাভ নেই, এরা বুঝবে না। এরা শুধু টেক্সট বিজ্ঞান ছাড়া কিছুই জানে না। সেই অর্ধবিজ্ঞান এদের মস্তিষ্কের অবিশ্বাসকে বিশ্বাস করে বাঁচার ডিফেন্স তৈরি করে দিয়েছে। এরা সত্যকে এড়িয়ে সেই বিশ্বাসকে নিয়েই বাঁচে। বিশ্বাস করে ভৌতিক উপদ্রব শুধু রাতের অন্ধকারে, নির্জন পোড়োবাড়িতে, শ্মশান বা কবরখানায় হয়। ছুটির দিন এত লোক সমাগমের মধ্যেও একটা আধুনিক ফ্ল্যাট কমপ্লেক্সে এই ঘটনা তাদের ধাঁধায় ফেলেছে। প্যারানর্মাল আর প্যারালাল ওয়ার্ল্ড যে একই ছায়ার প্রতিচ্ছায়া, সেটা তো এরা এখনো বিশ্বাস করতেই শেখেনি। প্যারানর্মাল তত্ত্ব অনুযায়ী আত্মারা নেগেটিভ তরঙ্গের মধ্যে দিয়ে নিজেদের চাহিদা বোঝাতে গিয়ে হয়তো এমন কিছু ক্রিয়া করে যা তাদের দিক থেকে স্বাভাবিক। অবোধ মানুষের কাছে সেগুলোই অস্বাভাবিক, অতি প্রাকৃতিক। তাই ব্রেনে একটা অদ্ভুত ভয়ের সঞ্চার হয়, আর সেই ভয় থেকেই শরীর মনে একটা সতর্ক ডিফেন্স বৃত্ত সৃষ্টি করে। এটা আত্মরক্ষার একটা কৌশল। আমাদের সামনে যদি অচেনা কেউ লাঠি অথবা কোনো অস্ত্র বাগিয়ে দাঁড়ায়, তাহলে আমি তাকে হেসে জড়িয়ে ধরব, না আত্মরক্ষা করব, নয়তো পালাবো। এই বৃত্তই ওদের কাছে হয়ে ওঠে একটা ওপেন চ্যালেঞ্জ। ঠিক এই কারণেই হয়তো ওরা অ্যাট্যাক করে। এটা আদিম অকৃত্রিম প্রতিক্রিয়া বা রিফ্লেক্স। প্রকৃতির জৈব অজৈব সব এলিমেন্টে এই সরল, স্বাভাবিক আর সক্রিয় প্রতিক্রিয়া ঘটে। পাথরে ধাক্কা মারলে সেটাও আমাদের চাপ ফেরত দেয়। এটা আমরা ক্লাস 6 বা 7 বইতেই পড়েছি। তো আমাদের টেক্সট আর প্যারানর্মাল ক্ষেত্রে এই প্রতিক্রিয়া কিছুটা অন্যরকম, কিছুটা উগ্র, কিন্তু খুব খুব স্বাভাবিক নিয়মেরই রিফ্লেক্স, একটাই ধোঁয়াশা। এই প্যারানর্মাল শক্তি ঠিক কি চায়, এদের ভাষা, মনের ভাব বুঝতে হলে আরও গভীরে যেতে হবে। মানুষ ঠিক কি চায় এরা হয়তো বোঝে। মানুষের লোভ, কামনা, ভয়, কৌতূহল। কিন্তু এই শক্তি রনেন বাবুদের ফ্ল্যাটে আচমকা প্রকট হলো কি করে? যেটুকু শুনেছে তাতে তো মনে হয় কোনো কারণেই এটা এখানে এসেছে। সেই কারণটা সম্পন্ন না হলে এটা এখান থেকে নড়বে না। তাকে আগে কারণটা জানতে হবে। এই ফ্লোর, সিলিং, দেয়াল, চারিদিকে এত তীব্র নেগেটিভ তরঙ্গ মায়াজাল অনেক দিন অনুভব করেনি বিনয়। এই মায়াজাল ছিঁড়ে ফেলা হয়তো খুব কঠিন নয়, কিন্তু তারপর অপশক্তির ইচ্ছা কত দূর এগোতে পারে সেটার সম্যক কোনো ধারণা নেই তার। এই জগতের কিছুটাই সে লঙ্ঘন করতে পেরেছে মাত্র। ঈশ্বরবাদ বিজ্ঞান বা প্যারানর্মাল ওয়ার্ল্ড বিজ্ঞানের এই অনন্ত রহস্যময় জগৎকে এক মানব জীবনের 70-80 বছর আয়ুষ্কালে জানা হয়তো সম্ভব না। সে শুধু এই অপশক্তি আসার কারণ জেনে সেটা নির্মূল করার চিকিৎসা করতে পারে মাত্র। রোগীকে রোগমুক্ত করার চেষ্টা করতে পারে, রোগকে নির্মূল করার ক্ষমতা তার নেই। বিনয় বাঁ হাতটা বাড়িয়ে দিল রনির দিকে। রনি ইতস্তত করে তাকালো সুচির দিকে। তারপর পকেট থেকে কাঁপা হাতে চাবির গোছাটা বের করে মধ্যখানের চাবিটা এগিয়ে দিল। আপনি কি আমাদের ফ্ল্যাটে ঢুকবেন? এছাড়া তো কোনো উপায় নেই রনেনবাবু। কারণ না জানলে তো রেমেডি বার করা যাবে না। আমি আসবো? না, আপনি আপনার স্ত্রীকে নিয়ে বাইরেই থাকুন। ওনাকে ডেকে এনে দেখতে চাইছিলাম এদের মায়া তরঙ্গে কিছু সূক্ষ্ম পরিবর্তন হয় কিনা। সেটা হয়নি। মানে অপশক্তির আগমনের মূল কারণ আপনার স্ত্রী রিলেটেড না, হয়তো অন্য কিছু। আর সেটা এই আমি দেখেছি, আবছাভাবে দেখেছি। কি দেখেছেন? কি দেখেছেন? রান্নাঘরের দরজার পাশে কেউ একটা উবু হয়ে বসেছিল, কোনো নারী মূর্তি। আর 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 কিছু না। ওই ওই আচর শব্দটা? ওটা ওটা
জানি না, তবে ছিল। কেউ যেন কিছু একটা আঁচড়াচ্ছিল। সম্ভবত আপনার ওপরতলার সেই ভদ্রলোক সিঁড়ি দিয়ে উঠছেন। আপনারা ওনার ফ্ল্যাটে গিয়ে অপেক্ষা করুন। আপনাদের আর এই ফ্ল্যাটে ঢুকতে হবে না, আমি ঢুকছি, যান। বেডরুমের দরজার আড়ালে দাঁড়িয়ে আতঙ্কে কাঁপতে লাগলো ছায়াটি। বাইরে থেকে আসা মানবটা কতটা প্রতিপক্ষ, কতটা শক্তিশালী সেসব অনুমান করা যায় মাত্র। এ মানবটি মায়াজাল বন্ধনটা ছিঁড়ে ঘরে প্রবেশ করতে চলেছে। লোকটা কিছু জানে, পরলোকের প্রায় অদৃশ্য ছায়াপথও চেনে। লোকটাও কি অভিশপ্ত, নাকি ওই কুপোখের থেকেও শক্তিশালী? এ মানব যে ভয়ঙ্কর ক্ষতি করবে তাতে কোনো সন্দেহ নেই। মানবটা দরজার বাইরে দাঁড়িয়ে গভীরভাবে মনোসংযোগ করছে। কোনো খারাপ অভিসন্ধি, কোনো ক্রূর ইচ্ছাশক্তির কুপ্রয়োগ, সেসব প্রতিরোধ করার কোনো শক্তি তার নেই। শুধু মায়া মন্ত্রটুকুই জানে সে। সেই মায়া বলেই বার কয়েক নিজের অস্তিত্বের রূপ দৃশ্যমান করে তুলতে পেরেছিল এই ঘরের মানব মানবীদের কাছে। তবে এই ঘরে প্রবেশ করার পথ বের করেছে তার প্রতিচ্ছায়া। তার সমস্ত প্রতিরোধ শক্তি সেই মায়া বলে প্রতিচ্ছায়ার ভেতর। তার সমস্ত প্রতিরোধ লড়াই নির্ভর করে আছে ওর ওপর। করুণ অসহায় দৃষ্টিতে সে প্রতিচ্ছায়ার দিকে তাকিয়ে রইল, তার অস্তিত্বের শেষ ভরসা। দরজার চাবি খোলার শব্দে মুহূর্তের মধ্যে কঠিন হয়ে উঠল প্রতিচ্ছায়া। পাল্লায় সামান্য শব্দ হতেই প্রতিচ্ছায়া মুহূর্তের মধ্যে দরজার সামনে থেকে লাফিয়ে উঠে সিলিংয়ের উপর কোনাকুনি বিশাল কালচে ছেঁড়া ন্যাকড়ার মতন আটকে ঝুলে রইল। আক্রমণাত্মক না হলে এই মানবকে প্রতিরোধ করা সহজ, আর সেই প্রতিরোধের একমাত্র অস্ত্র আদিম প্রকৃতির চিরাচরিত ভয়। যে কোনো লড়াইয়ে প্রতিপক্ষকে ভয় পাওয়ানোটাই বিজয়ের প্রথম ও শেষ ধাপ। তীব্র ইচ্ছাশক্তি প্রয়োগে আরও ভয়ঙ্কর, আরও বিশাল কুরূপ ধারণ করে অপেক্ষা করতে লাগলো প্রতিচ্ছায়া। আর বেডরুমের দরজার আড়ালে আতঙ্কে উৎকণ্ঠায় দাঁড়িয়ে রইল ছায়া। দরাম করে দরজার পাল্লা দুটো খুলে গেল। ঘরে যেন কি একটা বিষাক্ত বাতাস প্রবেশ করল। এটাই কি সেই পজিটিভ তরঙ্গ? এই তরঙ্গ তীব্রতা প্রতিচ্ছায়ার শরীরটাকে ফালা ফালা করে দিতে চাইল। বেডরুমে ভয়ে গুটিয়ে থাকা ছায়ার সারা শরীরটা কেঁপে উঠল। প্রতিচ্ছায়া তার প্রবল ইচ্ছাশক্তির বলে ছিন্ন ভিন্ন টুকরোগুলো আকর্ষণ করে করে নিজেকে আবার একত্রিত করতে লাগলো। তা করতে গিয়ে মেঝেতে পড়ে গেল, ঠিক একটা কুণ্ডুলি পাকানো কালো ময়লা তেরবলের মতো। ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে দেখল তার ঠিক সামনেই দাঁড়িয়ে সেই শত্রু মানবটি। দু চোখ বন্ধ, কঠিন চোয়াল, কোনো এক তীব্র মনোসংযোগে ধন্মগ্ন। এ মানব এখনো ভয় পায়নি। কেন পায়নি? তবে কি সে হেরে গেল, নাকি এবার তার দান? মানবটির দিক থেকে দৃষ্টি না সরিয়ে প্রতিচ্ছায়ার সমস্ত শরীরটাকে দ্রুত কুঞ্চিত করতে লাগলো, ক্রমশ ঘন আর কেন্দ্রীভূত করতে লাগলো। পর মুহূর্তে ঠিক ইলাস্টিকের মতন নিজেকে শূন্যে ছেড়ে দিল। আচমকা এক প্রবল ঘূর্ণিঝড়ের ধাক্কা মাটি থেকে শূন্যে উঠিয়ে নিল মানবটিকে। ছিটকে দূরের দেওয়ালে ছুঁড়ে ফেলে দিল। কুকুরে পড়ে থাকা মানব শরীরটার দিকে ঘাড় বেঁকিয়ে চেয়ে রইল প্রতিচ্ছায়া। বেডরুমের দরজার আড়াল থেকে খুব সাবধানে এগিয়ে এলো ছায়া। মানবটি নড়ছে না, তবে উষ্ণ মানব রক্তের স্পন্দনটা এখনো অনুভূত হচ্ছে। এই মানব শত্রু এখনো জীবিত। এই মুহূর্তে একে জালবদ্ধ করে দেওয়া দরকার। এই মানব আর আক্রমণ করতে পারবে না, এবার শুধুই মায়াবন্ধ। ছায়াটি প্রতিচ্ছায়ার দিকে তাকাতেই সেটি টুকরো টুকরো হয়ে মিশতে লাগলো ছায়ার সঙ্গে। পরিপূর্ণ ছায়া যেন শ্বাস টেনে সম্পূর্ণ শুষে নিল তার নিজের প্রতিচ্ছায়াকে। ঠিক একটা কালো কুয়াশার মতন ঘিরে ধরতে চাইল মানব শত্রুকে। আর তখনই আশ্চর্য চোখ দুটো খুলল মানব শত্রু। কঠিন দৃষ্টিটা না সরিয়ে তার ডান হাতটি প্রতিরোধের মুদ্রায় এগিয়ে দিল, যেন অদৃশ্য এক তরঙ্গ দেওয়াল সৃষ্টি করল।
সেই তরঙ্গ দেওয়ালের তীব্র ধাক্কা খেয়ে ছিটকে পড়ল ছায়া। সিঁড়ির ওপাশের ফ্ল্যাটের দরজাটা সাবধানে খুলল রনি। বিনয় চৌধুরী তাদের ফ্ল্যাটে ঢুকেই দরজাটা বন্ধ করে দিয়েছেন। কি করছেন ভেতরে? উনি যা যা বললেন তার কতখানি সত্যি আর কতখানি ওনার খেয়াল এখনো বুঝতে পারছে না। সূচিকে সম্পূর্ণটা বলা যাবে না, কারণ বিনয়বাবুর ওই কথাগুলোর কোনো ব্যাখ্যাই রনির জানা নেই। দরজার ফাঁক দিয়ে তার ফ্ল্যাটের বন্ধ দরজা আর সামনের ল্যান্ডিং, কোনো বৈপরীত্য নজরে এলো না তার। শহরের একটা জনবহুল কমপ্লেক্সের একটি বিল্ডিংয়ে এই নির্দিষ্ট ফ্লোরে তার ফ্ল্যাটের ভেতর ঠিক কী ঘটছে কিংবা এখনো ঘটে চলেছে সেটা সে কাকেই বা বোঝাবে, কী বা বোঝাবে? রনির অভ্যস্ত চেতনায় অতি প্রাকৃতিক কার্যকলাপ তো নিঝুম ও নিশতি রাতেই হওয়ার কথা। ঝকঝকে রৌদ্রোজ্জ্বল রবিবারে এও কি সম্ভব? সব কিছুই কি মরীচিকার মতন দৃষ্টিভ্রম, নাকি কোনো সম্মোহন? কি হলো গো? উনি কোথায় গেলেন? সূচির শুকনো গলা শুনে রনি দেখল সূচি চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে। এই ফ্ল্যাটের বৃদ্ধা একজন অ্যালজাইমার পেশেন্ট। ওনার ছেলে ব্যাঙ্গালোরে সেটেল, তবে সূচিকে নিজের মেয়ের মতনই ভালোবাসেন। তিনি ঘটনার গুরুত্ব অতটাও বুঝতে পারছেন না। সকাল থেকে এখানে আছে বলে সূচি আর রনির জন্য ডাল ভাত আর মাছ ভাজা করেছেন। সূচিও ওনাকে 1 কাপ চা বানিয়ে দিয়ে রনির জন্য 1 কাপ চা নিয়ে এসেছে। এতক্ষণ ধরে উনি কি করছেন বলো তো? জানি না। তুমি কি একবার... দাঁড়াও আর একটু দেখি। মাধব তো ডিউটি চেঞ্জ হলে আসবে বলল। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। মাধবকেই পাঠাও, তোমায় যেতে হবে না। অন্য সময় হলে রনি সূচির এই কথা শুনে হেসে ফেলত। এখন অন্যমনস্ক হয়ে সূচির দিকে তাকালো। আচ্ছা, তুমি কি সত্যি কাউকে দেখেছিলে? ঠিক জানি না, তবে মনে হলো, অস্পষ্ট হলেও একটা মেয়ে বাথরুম, না না, রান্নাঘরের সামনে উবু হয়ে বসেছিল। আমি দেখতেই কেমন হামাগুড়ি দিয়ে কিচেনে ঢুকে গেল। আর কি সূচি? আমার কি মনে হয় জানো, ওই আঁচড়ের শব্দটা, ওটা না মনে হয় আয়নার থেকেই আসছিল। আয়না? হ্যাঁ গো, সারা ঘরের থেকেও আমাদের বেডরুমের ওই বড় আয়নাটার কাছেই আমি ওই শব্দটা একদম স্পষ্ট শুনতে পেয়েছি। কেউ বা কিছু কি ওই আয়না দিয়েই... কি হবে রনি? কিছু হবে না, উনি তো গেছেন। মাধব এলে ওকে নিয়ে আমি ভেতরে যাব। তুমি যাও, খেয়ে নাও। আমি এখন খাবো? তুমি কি পাগল? ঠিক এই সময় ওদের চমকে দিয়ে ফ্ল্যাটের দরজাটা খুলে গেল। রনিরা কয়েক মুহূর্ত দম বন্ধ করে তাকিয়ে রইল। গম্ভীর মুখে ঘর থেকে বেরিয়ে এলো বিনয়বাবু। তার দৃষ্টি মেঝের দিকে। সূচিকে দাঁড়াতে বলে এগিয়ে গেল রনি। বিনয় চৌধুরী মেঝের থেকে চোখ না সরিয়ে চাপা স্বরে বললেন, আপনি ডাইমেনশনে বিশ্বাস করেন? ডাইমেনশন? আপনি কি জানেন পুরাণে বর্ণিত 7টি ডাইমেনশনের অস্তিত্ব আজও নিজ নিজ কক্ষে প্যারালাল ওয়ার্ল্ডের মতোই আবর্তন করছে? আপনি কি মানেন চতুর্থ লোক মানে অসুর লোক প্রায় ধ্বংসপ্রাপ্তির পথে? তাই তাদের দূত কুপক আমাদের পৃথিবীর লোক থেকে আত্মা সংগ্রহ করে চলেছে। সংগ্রহ? এত নিরুদ্দেশ হওয়া মানুষগুলো কোথায় যায়? তাদের মধ্যে মাত্র 7% জীবিত খুঁজে পাওয়া যায়, 12% মৃত, আর বাকি 81% কোথায় যায়? শতাংশের এই হিসেব আমার নয়, আপনি গুগল সার্চ করে দেখে নিতে পারেন। আমার মাথা গুলিয়ে যাচ্ছে। এসব ডাইমেনশন, পুরাণ, আত্মা, নিরুদ্দেশ, অসুর, কি বলছেন আপনি? কিন্তু আমাদের ফ্ল্যাটে তো... আপনারা যদি অহেতুক কোনরূপ দৃষ্টিভ্রমে ভয় না পান, তো আমরা আপনার ফ্ল্যাটে বসেই বাকি কথা আলোচনা করতে পারি। ভয় নেই, আপাতত অপশক্তিটি কিছুক্ষণের জন্য মায়াশিকলে বাধা। ভয় পাওয়ার মতো কিছু কি? অবশ্যই, ওটাই তো শক্তি অপশক্তির প্রধান হাতিয়ার। ভয় প্রতিপক্ষকে দুর্বল করে, রুখে দাঁড়াবার ক্ষমতাকে শূন্য করে দেয়, আত্মসমর্পণ করতে বাধ্য করায়।
তখন যে কোনো শক্তি মায়ারূপ না ইচ্ছে বলাকে বিশ্বাস করতে থাকে। হঠাৎ যদি দেখেন আপনার মাথার ওপর দিয়ে অতিকায় বিভৎস কোনো বাদুড়, বা আপনার পাশ দিয়ে বুকে হাঁটা কোনো মানবরূপী সরীসৃপ, ধোয়াটে কোনো এক অবয়ব, এসব মায়ারূপ জানলেও আপনি ভয় পাবেনই। ঠিক যেমন সিনেমার দৃশ্যপট আর সংলাপ, সব নকল যেন আপনি বিশ্বাস করেন, অনুভব করেন। আপনি কিন্তু আবার হেঁয়ালি করছেন বিনয়বাবু। আপনি প্লিজ বলবেন এসব হচ্ছেটা কি? আপনি কি বিশ্বাস করবেন আপনার ঘরের অপশক্তিটি নিয়ম ভেঙে সেই অসুরলোক কক্ষপথ থেকে ছিটকে এসেছে, যেটা স্বাভাবিক নয়, আর সে নিজেই এই অবস্থান বদলকে মুক্তির একটি ধাপ ভেবে বসে আছে। সহজে সে কক্ষপথে ফিরে যাবে না, পারলে হয়তো কোনো মানব শরীরে মিশে গিয়ে এ লোকেই থেকে যাবে। আর এই মুহূর্তে শহর গ্রাম দিন রাত সময় অসময় সর্বদা কোনো না কোনো অপশক্তির আবির্ভাব হয়তো হচ্ছেও বা হবে, সেটা হতেই পারে। এর কারণ সম্ভবত কোনো লোকের কক্ষপথে কোনো চিড় ধরেছে। সেটা এক্ষুনি রোধ না করলে সাংঘাতিক বিপদ। ডাইমেনশন বা লোকের আবর্তন খেলা আদি অনন্তকালীন, এর কোনো শুরু নেই, শেষ নেই, প্রকৃতির নিয়ম সূত্রে বাঁধা। সেই নিয়মের মধ্যে কোনো সূক্ষ্ম ফাটল বা বেনিয়ম পুরো খেলাটা নষ্ট করে দিতে পারে। এক ভয়ঙ্কর মায়াতাণ্ডবের প্রলয় আসতে পারে, আর সেটা যে কোনো মুহূর্তেই ঘটতে পারে। এইসব তো মিথ। মিথ তকমা দিয়েই আমরা অনেক সত্যকে ঢেকে রাখি। এ কথাগুলো অসুর পুরাণের 6ষ্ঠ ভাগে লেখাও আছে। সেটা এক গুপ্ত পুরাণ, আর সেটাই হলো কুপোক পুরাণ। আর সেই কুপোকই হয়তো প্যাঁচার রূপ নিয়ে আপনাদের দেখা দিয়েছিল। আসলে কুপোক হলো অসুরদূত। দেবলোকের অভিশাপে চিরকালের জন্য সে নেগেটিভ তরঙ্গ বাহক। আপনাদের এই ঘরে কোনো দোষ নেই রনেনবাবু। সম্ভবত আপনার বা আপনার স্ত্রীর কোনো কর্মফলও এর পেছনে নেই। এই শক্তির আগমন সম্পূর্ণ কোইন্সিডেন্ট। পৃথিবীর যে কোনো প্রান্তেই যে কোনো সময় এই ঘটনা হতে পারে বা হয়তো হচ্ছেও। তবে আপাতত কোনো ভয় নেই। এই অপশক্তিকে আমি আমার সীমিত ক্ষমতা জ্ঞানে যতটুকু পেরেছি মায়াবন্ধনে সাময়িক বেঁধে রেখেছি। দেখুন, সূচি হয়তো ভয় পেয়েছে ঠিকই, কিন্তু সত্যি বলতে কি, এই ভর দুপুরে বিলাসবহুল কমপ্লেক্সে আমি কিন্তু ঠিক সে অর্থে ভয় পাচ্ছি না। আমি ভীষণ কনফিউজড, অত্যন্ত দিশেহারাও। কি ঘটছে এসব, আর কেনই বা ঘটছে? কেন এই মায়া, হ্যালুসিনেশন, অপশক্তি বা যাই হোক না কেন, সেটাই বা হঠাৎ কেন? স্বাভাবিকভাবে বসুন। কিছু তথ্য আপনাদের জানা দরকার। তথ্য কিছুটা বোধগম্য হলেই আপনাদের মনোবল বৃদ্ধি পাবে, আর আপনাদের মনের সেই দৃঢ়তাই মায়াবন্ধনটিকে আরও শক্ত করবে। তথ্য? আপনি এই তথ্যগুলো অবিশ্বাসও করতে পারেন, আবার তত্ত্ব হিসেবেও ধরে নিতে পারেন। 7টি লোকের অস্তিত্ব বিশ্বাস করতেন লিওনার্দো দা ভিঞ্চি। ডাইমেনশন নিয়ে বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনও অনেক কিছু লিখে গেছে। বিখ্যাত প্রেততত্ত্ববিদ কিরো পড়লেও অনেক কিছু জানতে পারবেন। আমাদের শ্রী অভেদানন্দ মহারাজ বা শ্রী গিরিজা মহারাজের লেখায় এই কুপোক পুরাণের বর্ণনা পাবেন। আরও অনেক রিসার্চ, অনেক লেখা, গল্প আছে। তার সবটাই কিন্তু কাল্পনিক নয়। সম্প্রতি জনৈক লেখকের নিঝুমগড়ের ভূত আর মায়ারহস্য নামে 2টি কল্পবিজ্ঞান উপন্যাসও পড়লাম, সেই সপ্তচক্র নিয়েই। আপনারা কি জানেন হিন্দু বিবাহসূত্রে 7 জন্মের যে সম্পর্ক সৃষ্টি করা হয়, সেটা আদপেই আমাদের 7টি পুনর্জন্ম নয়। চিকিৎসা শাস্ত্রে আমাদের জন্মের পর প্রতি 7 বছরে মানবদেহের কোষগুলি পুনর্জন্ম লাভ করে। সৃষ্টির নিপুণ নিয়মেই আমাদের দেহকোষগুলি এক এক করে বিনষ্ট হয়, আবার সৃষ্টি হয়। এই 7-7-49 বছরই হলো সেই 7টি জন্ম। অন্তত অর্ধেক জীবনকাল এই স্বামী স্ত্রী সম্পর্ক অটুট থাকার কথা। 50 বছর থেকে মানব দেহকোষের পুনর্গঠন প্রক্রিয়া রোধ হতে থাকে। তখন থেকে ক্ষয় হয়, দেহে বার্ধক্য আসতে থাকে, আর পরিবর্তে চেতনা শক্তি ক্রমশ বৃদ্ধি পায়। আর আমরা সেটা কাজে লাগাতে পারি না,
কারণ আদি অনন্তকালীন এই দেহচক্রকে আমাদের বিজ্ঞান এখনও স্বীকৃতি দেয়নি, কিন্তু অস্বীকারও করতে পারে না। সেগুলো মিউটেশনের পর্যায়ে ফেলে হাত ধুয়ে নিয়েছে। আর বিজ্ঞানের অজ্ঞানতার জন্যই স্বাভাবিক বিজ্ঞানের 7 দেহকোষ জন্ম 7টি পুনর্জন্মের বিশ্বাসে প্রচলিত হয়ে গেছে। যেমন 33 কোটি দেবতা মানে 33 ভাগ, কিন্তু আমরা কোটি সংখ্যার হিসেবে বিশ্বাস করি। এছাড়াও সপ্তচক্রের প্রভাবে 7 বর্ণ 7 সুর। প্রাচীন প্রেততত্ত্বে কিন্তু ইচ্ছে আর চেতনা মিলে আমাদের ইন্দ্রিয় 7টি। পুরাণে সূর্যের সপ্ত ঘোড়ার রথের কথা জানেন তো? 7 সমুদ্র কি বিশ্বের 7ম আশ্চর্য কিন্তু র্যান্ডাম নয়। শ্রীকৃষ্ণের জন্ম 7ম গর্ভচক্র শেষ করে, আমরা যা 8ম গর্ভ বলে থাকি। এনশিয়েন্ট প্যারাহিস্ট্রি এই সপ্তচক্র বা 7 ডাইমেনশনের সঙ্গে সপ্তর্ষি মণ্ডলের যোগসূত্র খুঁজে পেয়েছে। মায়া, মিশর, মেসোপটেমিয়া, এমনকি আমাদের সিন্ধু সভ্যতার প্রাচীন লিপিতেও এই সপ্তর্ষি মণ্ডলের কথা উল্লেখিত আছে। সবকটা সভ্যতা নিজেদের মধ্যে কোনো যোগাযোগ না করেই একই অলিক কল্পনা করেছে। ব্যাপারটা ঠিক এই সপ্তলোক সপ্তর্ষি মণ্ডলের সঙ্গে কোনো না কোনোভাবে লিঙ্কড বলে আমি মনে করি। আর কুপোক হল সপ্তর্ষি মণ্ডলের বাঁ পাশে প্রায় অদৃশ্য এক ম্রিয়মান নক্ষত্রের প্রাচীন নাম। এখন আর কুপোকের খোঁজ বিজ্ঞান করে না, কারণ কুপোক নক্ষত্র আজ ধ্বংসের পথে। তবে এখনও সে তার শেষ শক্তির কামড় দিতে পারে। তারই কক্ষপথে কোনো এক যোগসূত্র ছিন্ন হওয়াতেই হয়তো। কথা বলতে বলতে হঠাৎ রনি আর ওর পাশে গুটিয়ে বসে থাকা সূচির ঠিক পেছন দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল বিনয়। ওনার দৃষ্টি অনুসরণ করে ঘুরে পেছনে তাকালো রনি আর সূচি। তারা কিছু দেখতে না পেলেও বিনয়বাবু দেখেছেন। তার দৃষ্টি সেই বেডরুমের আয়নার দিকে। আয়নার কাচের ওপারে কয়েকটা হাতের ছাপ স্পষ্ট দেখতে পাচ্ছেন তিনি। ছাপগুলো বাষ্পের মতন ফুটে উঠছে, আবার মিলিয়ে যাচ্ছে, আবার ফুটে উঠছে, যেন অনেক চোর এই প্রবেশদ্বার খুঁজে পেয়েছে, ধাক্কা দিচ্ছে, কাঁচের দেওয়াল ভেদ করে পৃথিবীতে প্রবেশ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদের অধিকাংশই পৃথিবী থেকে হারিয়ে যাওয়া মানব দল। তবে এরা এখন আর মানুষের পর্যায়ে নেই। এরা কি পৃথিবী লোক দখল করবে নাকি ধ্বংস? রহস্যময় অসুর লোকের এই বিপুল প্রেত শক্তিকে তিনি কোন শক্তি দিয়ে রোধ করবেন? এক যদি না। বিনয়বাবু, আপনি যেটা বলছেন সেটা থিওরি। এসব গল্পে বা সিনেমার পর্দায় দেখা যায়, কিন্তু সশরীরে অন্য ডাইমেনশনে চলে যাওয়া এসব কি সম্ভব নাকি? আমরা যেটুকু বিজ্ঞান পড়েছি তাতে। তার বাইরেও যে কোনো বিজ্ঞান নেই সে কথা আপনি বলছেন কি করে? থাকলেও দর্শন আর বিজ্ঞান এক না বিনয়বাবু। দর্শন হলো হাইপোথেটিক্যাল থিওরি মাত্র, আর বিজ্ঞান তো প্রমাণিত। প্রমাণিত নয়, প্রচারিত। আপনারা কি জানেন নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কারের বহু বহু পূর্বে দ্বাদশ শতাব্দীতে দক্ষিণ ভারতের দার্শনিক, গণিত ও জ্যোতিষ পণ্ডিত ভাস্করাচার্য মাধ্যাকর্ষণ শক্তির কথা বলে গেছেন। ধনুক থেকে তীর ছুড়লে তা ওপরের দিকে উঠে আবার কেন নিচের দিকে নেমে আসে, এই বিষয় নিয়ে গবেষণা করতে করতে তিনি লিখে গেছেন, আকৃষ্টি শক্তিশ্চা মাহিতায়া ইয়াত শাস্থাং গুরুং স্বাভিমুখং সশক্তা আকৃষ্যতে তৎ পতিতীব ভাতি শমে সমন্তাথক পততীয়ংখে। এর অর্থ হল আকর্ষণ শক্তি সম্পন্ন পৃথিবী বাতাস অপেক্ষা ভারী বস্তুকে ভূমিতে আকর্ষণ করে। আদতে সেই বস্তু নিজ থেকে ভূপতিত হয় না, পৃথিবীর আকর্ষণ শক্তিই এর কারণ। আর সব দিকেই এই আকর্ষণ সমান রয়েছে বলেই পৃথিবীও মহাকাশের কোথাও ছিটকে যায়নি। অর্থাৎ গ্রহ নক্ষত্রও পরস্পরকে আকর্ষণ করে থাকে, তাই তারা কক্ষচ্যুত হচ্ছে না। উপরোক্ত সিদ্ধান্তটি ভাস্করাচার্য যে গ্রন্থে লিপিবদ্ধ করে গেছেন সেটা সিদ্ধান্ত শিরোমণি। পড়ে নেবেন। গ্রন্থের শেষ খণ্ড গোলাধ্যায়তে এই শ্লোকটি রয়েছে।
বইটি ভাস্করাচার্য 1150 সালে লিখতে শুরু করেন। ইউরোপের প্রথম গণিতের বই 1202 সালে লিওনার্ডো ডা পিসা লেখেন। নিউটনের মাধ্যাকর্ষণ সূত্র তো আরও পরে। আর মজার হলো শ্রী ভাস্করাচার্যও কিন্তু সপ্ততল বা 7 ডাইমেনশন নিয়ে লিখে গেছেন। তাতে এই ভিন্ন তল ভ্রমণের অভিজ্ঞতাও আছে। এটাকে কি বলবেন, হাইপোথেটিক্যাল দর্শন নাকি প্রচারবিহীন বিজ্ঞান সূত্র? আমি পুরোটা জানি না, তবে যতদূর মনে হয় ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে। সেটা রোধ করার একটাই পথ আমার জানা, আমাকে ওদের কক্ষপথে যেতে হবে। সেই বেনিয়ম ত্রুটি বা ফাঁক খুঁজে বার করতে হবে। বাকিটা প্রাকৃতিক নিয়মেই হবে। যেতে হবে মানে? সশরীরে নয়, চেতনা মাধ্যমে। এই জার্নি অনেকটা ভার্চুয়ালও বলতে পারেন, অনেকটা দুঃস্বপ্নের মতন। শরীরটা এখানেই থাকবে। আর ম্যাট্রিক্স? এটিও কিন্তু আমাদের পুরাণ বা প্রাচীন পুঁথিতে পাবেন। চেতনার মধ্যে দিয়ে অনেক জায়গায় অনেক লোকে ভ্রমণ। হয়তো সে ভ্রমণ আপনার বা আমার কল্পনার থেকেও অনেক ভয়ঙ্কর হতে পারে। শুধু সেই ভ্রমণের সময়টুকু আপনারা আমার শরীরের খোলসটাকে রক্ষা করবেন। কয়েক মিনিটের জন্য আমার শ্বাস বন্ধও হয়ে যেতে পারে। সেই সময় কুপক প্রেরিত আত্মা এই খোলসে একবার প্রবেশ করলে আর কিছুই করার থাকবে না, কিচ্ছু না। সূচি বেশ জড়সড় হয়ে সিঙ্গেল সোফায় পা গুটিয়ে বসে বিনয়বাবুর কাণ্ড কারখানা দেখছে। ওনার কথায় সারা ফ্ল্যাটের জানলা দরজাগুলো বন্ধ করে দিল রনি। এসি লাইট অন করল। বিনয় সারা ফ্ল্যাট ঘুরে মেঝে দেওয়াল সব ভালো করে দেখল। বেডরুমের মাটিতে আয়নার সামনেতে এসেই কিছুতে ধাক্কা খেলেন। সেখানেই মেঝেতে একটা সুতির চাদর পেতে দিতে বললেন। সূচির অবস্থা দেখে রনি পেতে দিল। এক গ্লাস জল চেয়ে কি একটা সাদা গুঁড়ো মেশালেন বিনয়। রনির মনে হলো ওটা কোনো মাদক, যাতে গভীর ঘুম হয়। বিনয় গ্লাসের জলটা খেয়ে কয়েক সেকেন্ড চাদরে ধ্যান ভঙ্গিতে চোখ বুঝে মনোসংযোগ করলেন। তারপর চাদরের উপর শবাসনে শুয়ে পড়লেন। রনির এখানে কিচ্ছু করার নেই। লোকটা যা বলল সেটা কতটা সত্যি এখনো সে ধাঁধা তার কাটেনি। উনি সত্যি যদি চেতনার মধ্যে দিয়ে ওই স্বপ্নলোক না কোথায় যান, তাহলে এই শরীরটাকে সে কিভাবে রক্ষা করবে তার কোনো ধারণা নেই তার। বিনয়বাবু কি গভীর ঘুমে চলে গেলেন? শরীরটা এখনো শ্বাস নিচ্ছে। শ্বাস বন্ধ হলেই বা কি করবে তারা? রনি ঘুরে দেখল সূচিকে। দুহাঁটু মুড়ে মুখ গুজে শুধু বিস্ফারিত চোখ দুটো বের করে স্থির তাকিয়ে আছে এদিকে। দিশেহারা লাগলো রনির। এসি চললেও পুরো ফ্ল্যাটটা গুম লাগছে। ভর দুপুরে বাইরের আলোর পথ বন্ধ, মনে হচ্ছে যেন সন্ধে। পকেট হাতড়ে সিগারেট বের করে লাইটার দিয়ে ধরালো। সিগারেটে টান দিয়েই ধোঁয়া ছাড়তে বিদ্যুৎ পৃষ্ঠের মতন চমকে উঠল রনি। এক মুহূর্তের জন্য হলেও মনে হলো সেই ধোঁয়ার ভেতর থেকে কয়েকটা হিংস্র বিভৎস মুখ একদম মুখের সামনে দাঁড়িয়ে রনির। সেই ইনভিজিবল ম্যান বলে ফিল্মে এরকম একটা সিন ছিল না? এসব কি হচ্ছে? ঘরের মধ্যে তাকিয়ে কিছু দেখতে পেল না। সূচি সেই একইভাবে বসে। বিনয়বাবু নিদ্রামগ্ন, খুব ধীরে শ্বাস চলছে। সিগারেটে আর একটা লম্বা টান দিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে দেখল। না, আর কিছু নেই। তবে কি ভুল দেখল? মাথা কাজ করছে না তার। এসব ডাইমেনশন, অপশক্তি, ঘন্টার মাথা খুব বিরক্তিকর বিষয়। এ ফ্ল্যাট তার। সূচিকে নিয়ে এতদিন যেভাবে থেকেছে সেভাবেই থাকবে। আর ভালো লাগছে না তার। সত্যি যদি উইল ফোর্স কাজ করে তো তার ইচ্ছা শক্তি দিয়েই একটা চাপা বোঁবো শব্দ শুনে ঘুরে দেখলো বিনয় চৌধুরী থরথর করে কাঁপছে, আর তার মুখ দিয়ে কি সব অদ্ভুত শব্দ করছে। মনে হচ্ছে ঘুমের মধ্যে যেন কেউ তার শ্বাসনালী চেপে ধরেছে। দৌড়ে গিয়ে ঝুঁকে দেখল রনি। সূচি পিছনে এসে দাঁড়িয়ে। বিনয়বাবুর শ্বাস সামান্য আটকে আটকে যাচ্ছে।
মুখের অভিব্যক্তিতে মারাত্মক যন্ত্রণা ফুটে উঠেছে, ঠোঁট দুটো নড়ছে, কি যেন বলতে চাইছেন, কয়েকটা কয়েকটা কাটা কাটা শব্দ। তালের উপর তাল, অসুর লোক আর পৃথিবী লোক সংযোগ যাবে না, যাবে না। গেলে ওরা কারোকে নিয়ে যাবে। আসছে, আসছে দলে দলে, পৃথিবী দখল করবে ওরা। ওরা ওই 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 আয়না, আয়না। বিনয়বাবুর কথা মিলিয়ে গেল। চপ করে চোখ দুটো খুলেই আবার বন্ধ করে নেতিয়ে গেলেন। রনি আয়নার দিকে দেখল, কিচ্ছু দেখতে পেল না। তারপরে আতঙ্কে দেখল বিনয়বাবুর শ্বাস আর চলছে না। সর্বনাশ! এই মৃতদেহ নিয়ে তো তারা বিশাল ঝামেলায় পড়বে। পুলিশ তাদের ছাড়বে না। কি যুক্তি দেবে রনিরা? কে বিশ্বাস করবে এই বিদঘুটে গল্প? সুচি কাঁপা কাঁপা গলায় ফিস ফিস করে বলল, এই কি হলো বলো তো? উনি কি? জানি না, আমার এসব আর ভালো লাগছে না সুচি। উফ, বিরক্তিকর। রনি দুহাত দিয়ে বিনয়বাবুর বুকে পাম্প করতে লাগলো। বিনয়বাবুর শরীর রবারের পুতুলের মতো নড়ে উঠল। উনি নিথর রইলেন। রনি হাঁপাতে হাঁপাতে হাল ছেড়ে দিল। চোখ মুখের ঘাম মুছে দিশেহারা হয়ে সুচির দিকে তাকালো। কি করব আমরা এখন? এই লাশ নিয়ে ওরা কি করবে? আর ঠিক সেই সময় ওদের দুজনকে মারাত্মক চমকে দিয়ে ডোরবেলটা বেজে উঠল। রনি সুচির দিকে তাকালো। সুচির মুখ ভয়ে ফ্যাকাশে। আবার বেল। রনি এবার উঠে গেল আগে, পেছনে সুচি। দরজা খুলতেই যেন এক ঝলক হাওয়া। মাধব দাঁড়িয়ে। মাধবকে কিছু বলার আগেই পেছন থেকে সুচির ভয়ার্ত আর্ত চিৎকার। রনি ঘুরে দেখল সুচি বেডরুমের দরজার কাছে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। ডান হাতের তর্জনীটা নির্দেশ করছে বেডরুমের দিকে। চাদরের ওপর বিনয়বাবুর লাশটা আর নেই। রনি আর মাধব বিকট ঝনঝনাত শব্দ পেয়ে দৌড়ে গিয়ে দেখল বেডের ওপাশের জানলার কাঁচ গ্রিল ভেঙে গেছে। সুচি কাঁপতে কাঁপতে বলল, ও মা গো, লোকটা লোকটা হঠাৎ উঠে গিয়ে লাফ দিয়ে ওই 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 যে জানলা দিয়ে। তিনজনেই জানলার দিকে দেখল। শুকনো গাছটা একইভাবে দাঁড়িয়ে। রনির বিনয়ের কথা মনে পড়ল। কয়েক মিনিটের জন্য আমার শ্বাস বন্ধও হয়ে যেতে পারে। সেই সময় কুপক প্রেরিত আত্মা এই খোলসে একবার প্রবেশ করলে আর কিছুই করার থাকবে না, কিচ্ছু না। প্রায় দিন সাতেক পর মাতৃ সেবা সদন হাসপাতালের সামনে এসে ক্যাব থেকে নামল মাধব আর রনি। বিনয়বাবু রনির সঙ্গে একবার দেখা করতে চান। প্রায় বিছানায় মিশে যাওয়া রক্তশূন্য চেহারার এই বিনয় চৌধুরীকে দেখে শিউরে উঠল রনি। এ কি বিনয় নাকি সেই অপশক্তি আত্মা? আজ একটা অদ্ভুত খবর দিয়েছিল মাধব। পরশুদিন বিনয়বাবুর বিধ্বস্ত মৃতপ্রায় শরীরটা নাকি পোড়া বটতলার মন্দিরের পিছনে দুমড়ে মুচড়ে পড়ে থাকতে দেখা যায়। লোকাল ছেলেরা ওনাকে হাসপাতালে ভর্তি করে। উনি সম্ভবত আর বাঁচবেন না। খবরটা পেয়ে মাধব আজ সকালেই এসেছিল। আসুন আসুন নরেনবাবু, আপনাকে কটা কথা বলা দরকার। কথাগুলো বিশ্বাস না করলেও একমাত্র আপনিই হয়তো বুঝবেন। আচ্ছা আচ্ছা, আপনি আপনি এখন শান্ত হন। যা বলার পরে না হয় বলবেন, সুস্থ হলে। না না, আমার হাতে বোধ হয় আর সময় নেই। কথাগুলো আপনি দয়া করে শুনুন। ঠিক আছে, বলুন। আমার এই শরীরটা এখন বিষাক্ত,
কুপকের আত্মা এই কদিনে আমি বোধহয় আর আপনি কি বলতে চাইছেন? আমি সেই অসুর লোকে পৌঁছতে পারিনি। ওরা সব ঝাঁকে ঝাঁকে পথ আগলে এই পৃথিবী লোকের দিকে ধেয়ে আসছিল। সে এক ভয়ঙ্কর দৃশ্য। আর সেই মুহূর্তেই বুঝতে পারি আমার শূন্য শরীরে প্রবেশ করছে অন্য কেউ। হয়তো আপনারা মুহূর্তের জন্য আমার শরীরটাকে ছেড়ে উঠে গেছিলেন। সেই ফাঁকে এই 7 দিন আমি শরীরহীন অবস্থায় ভেসে ভেসে ঘুরে বেরিয়েছি। উন্মাদের মতো ছুটে গেছি আমার শরীরের পেছনে। তখন আমার শরীর ছিল অপশক্তির আত্মার দখলে। আমি আমি কি বলছেন বিনয়বাবু? আমাদের ফ্ল্যাটে সেদিনের পর থেকে তো আর কোনো উপদ্রবই হয়নি। জানি সে তখন আমার শরীর নিয়ে ভয়ঙ্কর অশৈলী অসামাজিক কাণ্ড করে বেড়াচ্ছে। মানুষকে আক্রমণ থেকে খুন, শিকার করে কাঁচা মাংস ভক্ষণ, রক্তপান। আমি অসহায়ের মতো দূরে দাঁড়িয়ে দেখেছি, কিছুই করতে পারেনি। মানুষকে আক্রমণ এবং অনেক মানুষের হাতে মারও খেয়েছে শরীরটা। চোখের সামনে নিজের শরীরকে ক্ষত বিক্ষত হতে দেখেছি। হয়তো সেই ক্ষত আর ওই অখাদ্য কুখাদ্য খাওয়ার কারণেই পরশুদিন মারাত্মক শারীরিক যন্ত্রণা শুরু হয়। সে কাটা পাঠার মতো ছটফট করতে থাকে। এক সময় বিরক্ত হয়ে আমার শরীর ছেড়ে চলে যায় অন্য কোনো শিকারের উদ্দেশ্যে। আর আমিও যেন বহুদিন পর কিন্তু বুঝতে পারি এ শরীর আর বাসযোগ্য নেই, ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত। কিন্তু আমায় মাফ করবেন, আমি কিছুই করতে পারিনি। কুপোক ওই অসুর লোক থেকে ঝাঁকে ঝাঁকে অপশক্তি পাঠাচ্ছে পৃথিবীতে। আপনার ফ্ল্যাটের ঘটনা এখনো বিচ্ছিন্ন, কিন্তু অদূর ভবিষ্যতে বহু বাড়িতে ফ্ল্যাটে একই ঘটনা ঘটবে। এর থেকে নিস্তার পাওয়ার পথ অন্তত আমার জানা নেই। ওরা এসে পড়বেই, হয়তো কোনো মহামারী, কোনো মারণ ভাইরাস, কোনো যুদ্ধ বা কোনো ভয়ঙ্কর ভূমিকম্প, সুনামি। এবার কিন্তু আপনার কথা শুনে আমার ভয় করছে বিনয়বাবু। ভয় পেতেই পারেন, কিন্তু এটাও জেনে রাখুন কোনো দিন কোনো দৈব শক্তি এদের রোধ করবে। এভাবেই তো বারবার অসুর দলের আক্রমণ থেকে কোনো দৈব শক্তি আমাদের বাঁচিয়েছে। এই পৃথিবী লোক সৃষ্টিকর্তার যে বড় সাধের, বড় ভালোবাসার। ভরসা রাখুন আর সতর্ক থাকুন। ভয় নয়, ভয় ভাব আমাদের মনোবলকে দুর্বল করে, যুদ্ধের পূর্বেই পরাজিত করে। যতদিন আছেন এই প্রকৃতি, এই 7 বর্ণ, 7 সুর, এই সপ্ত ডাইমেনশন সৃষ্টিকে ভালোবাসুন। ভালোবাসাই হলো প্রকৃত দৈব শক্তির উৎস। উপকের অপশক্তি তো তার কাছে হেরে যাবেই, হারতেই হবে। ফেরার পথে অদ্ভুত এক বিশ্বাস আর অবিশ্বাসের জালে জড়িয়ে গেল রনি। সত্যি কি কোনো শক্তির বিনাশ হয়, নাকি প্রকৃতির কোনো এক রহস্যময় অমুক নির্দেশে কক্ষচক্রে ঘুরে চলে? এসব বিশ্বাস না করলে কিছু করার নেই। কিন্তু এই সপ্তলোক, অসুর কি কুপোক, অভিশাপ যদি সত্যি থাকে, তো এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানবকুল তাকে কিভাবে প্রতিরোধ করবে? একমাত্র কোনো দৈব শক্তিই পারে এই ভয়ঙ্কর ডিস্টোপিয়া আটকাতে। ততদিন প্রকৃতির এই সৃষ্টিকে ধ্বংস না করেই রক্ষা করা মানুষের একমাত্র কর্তব্য। বাকিটা না হয় ওই বিশাল সৃষ্টিকর্তার উপরেই ছেড়ে দেওয়া যাক। স্ট্রিট লাইটের আলো একটা বাওয়াব গাছের উপর পড়েছে।
আর তার ওপরের ডালে কালো মতন কিছু একটা পেছন ফিরে বসে সোজা সামনের কমপ্লেক্সটাকে দেখছে। রনি জানে না সেটা কি, তবে যদি সত্যি ওটা, তাহলে ওখানে কোনো এক ফ্ল্যাটে কোনো এক সূচি হয়তো কোনো এক রনিকে বলছে, এই এই প্লিজ প্লিজ ওই পেঁচাটাকে তাড়িয়ে দাও না। ওটা ওটা অশুভ, ওটা কুপোক পেঁচা। এতক্ষণ শুনছিলেন সতীর্থ দের লেখা গল্প কুপোক। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আপনার লেখা বা পছন্দের কোনো গল্প শুনতে আমাদের মেল করতে পারেন frequencylive5@gmail.com এই ঠিকানায়, এবং ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ হন্টেড 100। হন্টেড 100-এর আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন হন্টেড 100।